জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে গোপালগঞ্জের উত্তাপে যা আবার সামনে এলো। তবে এই সময় এই নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলটির পাশে কারা থাকছেন, তাদের রাজনীতির জায়গা থেকে কারা তাদের মোকাবেলা করছেন, পুরান ঢাকায় বা মিডফোর্ডে যে নারকীয় পৈশাচিক ঘটনা ঘটেছে যেটা আমাদের অনেককে স্তব্ধ করে দিচ্ছে, এইটাকে যে চাঁদাবাজি, বিএনপি এর জন্য দায়ী, তারেক রহমানের এগেনস্টে স্লোগান, বিএনপিকে সারা বাংলাদেশের কাছে ভিলেন করে তোলা, অনেকে বলে থাকেন যে পুরো ব্যাপারটা ঠিক হোক বেঠিক হোক এই পুরো ব্যাপারটা পরিচালনা করেছেন জনাব শফিকুল ইসলাম মাসুদ, কারণ তার বুদ্ধি বেশি, তার সাংগঠনিক দক্ষতা বেশি এবং তিনি এটা সবার আগে সামনে আনছেন। আপনি কি মনে করেন যে এটা ঠিক হয়েছে? আসলে এই যে গোপালগঞ্জের ঘটনায় যে ঘটনাটি ঘটলো, আমরা কেউই এই বিষয়টি এইভাবে চাই নাই এরকম হোক, তারপরও ঘটনাটি ঘটেছে, এর জন্য আপনি কাকে বা মানে কার কতটা দায় দিবেন বা কাকে দায়ী করবেন? গোপালগঞ্জের ঘটনাটি তো আসলে আকস্মিক বলতে হবে এবং এটা আমাদের জন্য উদ্বেগের ব্যাপার যে একটা দল যারা জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে এবং অগ্রণী ভূমিকা পালন করেছে, ছাত্র জনতার হয়ে তারা প্রতিনিধিত্ব করেছে, বিগত 17 বছরের দীর্ঘ আন্দোলন সংগ্রামের একটা জায়গায় এসে তারা চূড়ান্ত আন্দোলনকে ধারণ করার জন্য ভূমিকা রেখেছে, জীবন বাজি রেখেছে, তাদের অনুসারীরা শহীদ হয়েছে, আহত পঙ্গুত্ব বরণ করেছে। সেই ছাত্র জনতার চেতনা থেকে তাদের যে দল এনসিপি গঠিত হয়েছে, তারা জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের চেতনাকে সারা দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার অংশ হিসাবে তাদের থেকে কর্মসূচি জানিয়ে দেওয়া হয়েছিল আগেই, এবং প্রত্যেক জেলায় তাদের যে পদযাত্রা বা তাদের যে কর্মসূচি, নিশ্চয়ই সেটা গোপালগঞ্জ এবং ওই সংশ্লিষ্ট বিভাগ, আমি যতটুকু জানি যে প্রশাসনকে তারা লিখিত মৌখিকভাবে জানিয়েছেন এবং তাদের অনুমোদন বা তাদের থেকে অবহিতকরণের পরেই তারা কর্মসূচিগুলো পালন করছেন। খুব স্বাভাবিকভাবেই সেখানে প্রশাসনের যদি কোনো লিমিটেশনস থাকে বা তাদের কোনো কনসার্ন থাকে, সাধারণত আমাদের বিভিন্ন সময় এটা তাদের থেকে জানানো হয়। আমি যতটুকু জানি বা আমার যতটুকু পত্রপত্রিকার মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় জানার সুযোগ হয়েছে, সেরকম কোন উদ্বেগ, উৎকণ্ঠা বা তাদের কোনো নেগেটিভ মেসেজ তাদেরকে দেওয়া হয়নি বা তাদেরকে সতর্ক করা হয়নি বা তাদেরকে না করা হয়নি। তাহলে সেখানে তো প্রশাসনেরই পুরো দায়িত্বটা থাকার কথা যে এই প্রোগ্রামটি সুন্দর করার জন্য, এই প্রোগ্রামটি শান্তিপূর্ণ করার জন্য, সফল করার জন্য নাগরিক হিসাবে বা একটা দল হিসাবে দেশের সাংবিধানিক অধিকার হচ্ছে তাদেরকে নিরাপত্তা দেওয়া। আমার মনে হয় প্রথম আমরা এটা বলতেই পারি যে প্রশাসন সেক্ষেত্রে ব্যর্থ হয়েছে। দ্বিতীয় হচ্ছে গোপালগঞ্জবাসী বলা যাবে না, গোপালগঞ্জের মধ্যে নানান মত পথ এবং ধর্মের মানুষ আছে, চিন্তার মানুষ আছে। সেখানে কতিপয় ফেসিবাদের দোসর যারা, ফেসিবাদের অংশ যারা, আওয়ামী, ছাত্রলীগ, যুবলীগ, যারা নিষিদ্ধ সংগঠন এখন রাষ্ট্রের থেকে, আমরা দেখেছি মিডিয়ার কল্যাণে যে তারা প্রকাশ্যে দিনের বেলায় একেবারে ভর দুপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে এবং চেয়ার টেবিল ভাঙচুর করেছে। এনসিপির যারা কেন্দ্রীয় নেতা তাদেরকে তারা ধাওয়া দিয়েছে, আহত করার চেষ্টা করেছে এবং কেউ কেউ আহত হয়েছে। সেই জায়গায় আবার বোধ হয় যে গোপালগঞ্জবাসী বলা যাবে না, বরং সেখানকার আওয়ামী লীগের দোসর, এবং আমরা যতটুকু জেনেছি এটি সত্য বা মিথ্যা এটি এখনো প্রমাণ করা যায়নি, সেটি সরকার দেখবে। আমরাও খোঁজ খবর নিচ্ছি যে বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে অনেকেই সেখানে নিরাপদ মনে করে বা সেই জায়গাটিকে তাদের একটা পকেট মনে করে, তারা সেখানে আশ্রয় নিয়েছে বা সেখানে তাদের অস্ত্র বা যে সমস্ত বিষয়গুলো তাদের ছিল ওটাকে তারা একটা নিরাপদ জোন মনে করে, সেখানে তাদের কেউ কেউ আশ্রয় নিয়েছেন এবং তারাও সেদিন সেখানে অংশগ্রহণ করেছেন। সেই জায়গাটা আমি মনে করি যে এনসিপি বা যারা জুলাই যোদ্ধা হিসাবে ভূমিকা রেখেছে তারা তাদের প্রোগ্রামটি করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করেছে, কিন্তু এতে তো সত্ত্বেও গোপালগঞ্জবাসী আমার মনে হয় তো নিশ্চয়ই তাদের সাথে ছিল, প্রোগ্রামে অংশগ্রহণ ছিল। প্রশাসনের পক্ষ থেকে যে নিরাপত্তাটা নিশ্চিত করতে পারতো সেই জায়গাটা না হওয়ার কারণে একটা পর্যায়ে গিয়ে আসলে অস্ত্রের মুখে তো সাধারণ কোন নাগরিক বা বিশেষ করে কোন দল যারা সাংবিধানিক জায়গার মধ্যে থাকে, নিয়ম নীতির মধ্যে থাকে, তারা তো অস্ত্রের মোকাবেলা করতে পারে না। সেই জায়গাটা প্রোগ্রামটা তখন সফল হয় নাই এবং তারা বেরিয়ে আসাটা নিরাপদ হয় নাই।
মাসুদ ভাই, আমি দুই তিনটা বিষয় একটু আপনার কাছে জানতে চাই যে আপনি প্রশ্ন ব্যর্থ হয়েছে সেটা আপনি বলছেন, তা আমাদের প্রশ্ন হচ্ছে আপনি যদি একটু দ্রুত একটু বলতেন যে প্রশ্নের এই ব্যর্থতা কি ইচ্ছাকৃত নাকি তাদের সামর্থ্যের অভাব? ইচ্ছাকৃত কেন কেউ কেউ বলতেছেন সেইটার প্রসঙ্গে আমরা পরে আসতেছি, আপনার কাছে কোনটা মনে হয় সেটা যদি আপনি একটু বলতেন, যে প্রশ্ন কি পারেই না নাকি সে মানে ইচ্ছা করে এরকম একটা ঘটনা ঘটুক এটাই তারা চাইছে? আমি এটা মনে করি না যে প্রশাসন পারবে না, কারণ প্রশাসনে তো ফুল সেট আপ আছে। ব্যাপারটা তো এরকম না যে এখানে এসপি নাই, ডিসি নাই, তাদের যে সাংবিধানিক ভাবে তাদের যে অধিকার প্রয়োগ করার, সেই প্রয়োগ করার ক্ষেত্রে তাদেরকে খর্ব করা হয়েছে সেটা নাই। ব্যাপারটা তো এরকম না। সবকিছু তো তাদের আছে। যদি নাও থাকে, সেই ব্যাপারে যদি তাদের কোনো অসহায়ত্ব থাকে বা তাদের কোনো লিমিটেশনস থাকে, তাহলে তো তারা উচ্চ পর্যায়ে আলোচনা করবে, স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাবে, অথবা রাষ্ট্রকে তারা অবহিত করবেন। সুতরাং তাদের, আমার তো মনে হয় না তাদের কোনো সীমাবদ্ধতা। আপনি মনে করতেছেন না যে তাদের সামর্থ্যের অভাব বা তাদের কোনো সীমাবদ্ধতা রয়েছে? তাহলে একটা বিষয় দ্বারা যে তারা ইচ্ছা করে এরকম করছে। সামর্থ্যের অভাব নেই, তাদের আন্তরিকতার অভাব ছিল, এতে কোনো সন্দেহ নেই। এই আন্তরিকতার অভাব কি কারণ? মানে মাসুদ ভাই, কেন আপনাকে আমি প্রশ্ন করতেছি, কারণ আপনি শুধু একটি দলের একজন কেন্দ্রীয় নেতাই নন, আপনি একজন খুবই মানে আমি কি বলবো একটা তীক্ষ্ণ ধীসম্পন্ন মানুষ যিনি বিশ্লেষণ করে। আপনি কেন এইটা মনে করতেছেন যে সরকার আন্তরিকতার অভাব ছিল বা সরকার ইচ্ছে করে এটা করতেছে? আমরা তো দেখলাম খুব মানে এটা জি একটু যদি বলতেন। এটা কিন্তু সরকার নিজেরাও বলে যে এখনো সরকারের কোথাও কোথাও আওয়ামী লীগের দোসর আছেন। আমি উপদেষ্টা জনাব আসিফ নজরুল সাহেবের কথাই বলতে চাই। বলেছেন যে এই এখনকার অনেক পুলিশ, তারা তো বিগত 15 বছরে আওয়ামী লীগের নিয়োগকৃত পুলিশ, সুতরাং তারা তো সব কথা আমাদের শুনছে না, এরকম ব্যাপার আছে। এই উদ্বেগের কথা তো তারা জানিয়েছেন। সুতরাং আন্তরিকতার অভাব থাকবে, এটা একটু স্বাভাবিক না? কিন্তু মাসুদ ভাই, একটু করে বিশ্লেষণ করি। ধরেন সরকারের কোথাও কোথাও আওয়ামী দোসররা আছে, তা যদি উপদেষ্টাদের মধ্যে না থাকে, ধরেন উপদেষ্টারা না, বসরা না, ডক্টর ইউনূস না, ধরেন মাঠ পর্যায়ে, তো মাঠ পর্যায়ে যদি থাকে, যদি সেই এসপি, দায়িত্বপ্রাপ্ত এসপি সেটা কন্ট্রোল করতে না পারে, যদি পুলিশ ফোর্স না পারে, তাহলে তো আমরা এটা জানবো যে এটা হায়ারার্কি বা স্বরাষ্ট্র উপদেষ্টা তো তাদের জিজ্ঞেস করবে। তো সেটা তো আমরা করতে দেখি নাই। আমরা দেখছি যে ওইখানে 4টা মানুষ মারা গেছে। আমরা দেখছি যেটারে হচ্ছে আমরা জামায়াতের আমির সাহেবের ফেসবুকের একটি পোস্টও দেখছি, সেইটার মধ্যেও তিনি প্রায় একই রকম কথা বলছেন। যে আমি যদি তাকে কোট করি, যে এখন যে অবস্থায় সে দাঁড়িয়েছে, কার্যত মাঠে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না। অতি দ্রুত সরকারকে অবশ্যই প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করতে হবে, অন্যথায় ইতিহাসের পূর্ণ দায় সরকারের উপরেই বর্তাবে। আমি তো মানে এর অন্যথায় হওয়ার সুযোগ দেখতেছি না যে সরকারের উপর, মানে আপনি খুবই ভদ্রভাবে বললেন, কিন্তু তারপরও দায়টা কিন্তু আলটিমেটলি গিয়ে সরকারের উপরেই বর্তায়। এবং এটা যদি সামর্থ্যের অভাব না হয়, যদি আন্তরিকতার অভাব হয়, সেটা কেন মানে মানে দোষর বইলে আমরা কতদিন পার পাবো? কারণ দোষর হইলে তো যিনি পুলিশ ওখানে কাজ করতেছেন তিনি থাকবেন। আমার তো মনে হয় যদি দোষর হয়, যে দোষের উপরে দায় চাপাতে চান উপদেষ্টারা, সেই দোষর আছেন হচ্ছে উপদেষ্টা বোর্ডে, সেই দোষর হচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনি যথার্থই বলেছেন। দুটো বিষয় বলি। একটা হচ্ছে উপদেষ্টাদের মধ্যে যারা আছেন তারা কি চিন্তা লালন করেন না, এই প্রসঙ্গগুলো কিন্তু আমরা বিভিন্ন সময় বলার চেষ্টা করছি। এবং আজকে আমাদের যে বিক্ষোভ মিছিল ছিল, কেন্দ্র ঘোষিত কর্মসূচি, সেই কর্মসূচির অংশ হিসাবে ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণের যৌথ কর্মসূচি ছিল বাইতুল মোকাররমের উত্তর গেটে বিকেল 5টায়। সেখানে ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সাবেক এমপি, উনি প্রধান অতিথি ছিলেন, সেক্রেটারি জেনারেল সহ অন্যান্য বিশেষ অতিথি কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছিলেন। সেখান থেকে আমরা পরিষ্কার যারা গোপালগঞ্জে দায়িত্ব পালনে ছিলেন তাদের ব্যাপারে আমরা প্রত্যাহার করার জন্য বলেছি। এমনকি স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যাপারেও ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের দাবি জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রত্যাহার করার জন্য। তার মানে আমরা আসলে কোনো অংশটাকে বাদ রেখে এটাকে কোনো যাচাই বাছাই বা কোনো রাগঢাক রেখে আমরা কথা বলিনি। আমরা কথা বলেছি যে এটা জানমালের নিরাপত্তার প্রশ্নে সরকারের দায়িত্ব। সেখানে আমাদের যদি কোনো কনসার্ন থাকতো, সেটা সরকার বা প্রশাসন তো আগেই আমাদেরকে জানানোর কথা। যেহেতু তারা এটা জানাননি, সুতরাং সেখানে জানমালের যে কোনো ক্ষয়ক্ষতির দায়িত্ব সরকার এবং প্রশাসনকে বহন করতে হয় এবং বহন করার কথাই আমরা স্পষ্ট করে আমিরে জামাতও বলেছেন। আজকেও আমাদের বিক্ষোভ সমাবেশ ছিল, সেখানে এটা আমরা স্পষ্ট করে আমাদের দাবির কথা বা আমাদের আহ্বান
আমরা সরকারের কাছে রেখেছি, জনগণের সামনে উপস্থাপন করেছি। এনসিপির প্রসঙ্গে একটু আসি মাসুদ ভাই, আপনি সরকারের প্রসঙ্গে আপনাদের অবস্থান আসলেই স্পষ্ট, দর্শকরা যেটা বোঝার সেটা তো নিশ্চয়ই বুঝবেন। আমি একটু এনসিপির প্রসঙ্গে আসি। অনেকে বলছেন, কেউ এনসিপিকে দায়ী করতেছেন যে এনসিপি বিভিন্ন উস্কানিমূলক আচরণ করেছে। একটি তারা করেছে হচ্ছে সকল দেশে, সকল জেলায় বা সকল মুভমেন্টে পদযাত্রা বললে এটাকে মার্চ টু গোপালগঞ্জ বলেছে। তাদের সমর্থিত কেউ গোপালগঞ্জে বিভিন্ন রকম নাশকতা কাজকর্মের কথা বলেছে। কেউ এটিও বলে থাকেন যে তাদের বক্তব্যের বেশিরভাগ জুড়েই আক্রমণাত্মক এবং অন্যান্য বিষয়ে স্লোগান তোলা হয়েছে। আপনি এটা থেকে কি মনে করেন যে মানে এনসিপি যা করেছে রাজনৈতিক কর্মসূচি হিসেবে তার মধ্যে আপনি কোনো প্রবলেম দেখেন কিনা? এটি তো খুব স্বাভাবিক ব্যাপার নয় যে আমি যদি আইন শৃঙ্খলা বিরোধী কোনো কর্মসূচি করি, রাষ্ট্রবিরোধী কোনো বক্তব্য দিয়ে থাকি, সে ব্যাপারে কি কোনো সাধারণ নাগরিক দায়িত্ব পালন করবেন? বা কোনো দলের, বিশেষ করে কোনো নিষিদ্ধ দলের অস্ত্রধারীরা কি আমার ব্যাপারে এসে আমার উপরে হামলা করবেন? এটা কি একটা মানে রাষ্ট্রের কোনো কাঠামো হতে পারে? বা এটা একটা নাগরিকের সাথে আর একটা নাগরিকের সম্পর্কের প্রশ্ন না তো? যদি এনসিপি কোনো আইনের লঙ্ঘন করে, সাংবিধানিক কোনো ব্যত্যয় তারা করে, বক্তব্য তাদের মধ্যে কোনো শৃঙ্খলতা থাকে, কর্মসূচি যদি সরকারের সাথে সাংঘর্ষিক হয়, সরকার যদি সেটাকে থ্রেট মনে করে, জনগণের জন্য মনে করে, রাষ্ট্রের জন্য মনে করে, সেটা তো সরকার পদক্ষেপ নেবে। সেটা কি কোনো সাধারণ নাগরিক বা কোনো একটা দল, বিশেষ করে নিষিদ্ধ কোনো দলকে অস্ত্র নিয়ে তাদেরকে হামলা করতে হবে? এটা কি যথার্থ? না, একদমই যথার্থ না। কিন্তু মাসুদ ভাই, আমি অসীম ভাই, এতক্ষণ আমরা অসীম ভাইকে হারিয়ে ফেলেছিলাম কোনো এক অসীমে, কিন্তু আমরা আবার তাকে পেয়েছি, সেজন্য আমরা ব্যারিস্টার অসীমকে শুনতে চাই। তো অসীম ভাইকে আমাদেরকে শুনতে পাচ্ছেন না? আমার একটা ছোট্ট অসীম ভাইকে আবার আমরা লুজ করছি, মানে অসীম ভাইকে আমাদেরকে শুনতে পাচ্ছেন এখন? এখন শুনতে পাচ্ছি, এই মুহূর্তে শুনতে পাচ্ছি। জি, না, অসীমকে রেখে আমি একটা কথা বলতে চাই যে মাসুদ ভাই, আপনি কি মনে করেন যে এনসিপির এই কার্যক্রম বা এই রাজনৈতিক কার্যক্রম, সেটি সঠিক ছিল? মানে গোপালগঞ্জে যে তাদের রাজনৈতিক কার্যক্রম সেটি সঠিক ছিল বলে মনে করেন কিনা? দেখেন, আমার সঠিক মনে করা না করা খুবই গুরুত্বপূর্ণ মাসুদ ভাই, খুবই গুরুত্বপূর্ণ। কেন আমি এটা বলতেছি, মানে অসীম ভাই বলাটা গুরুত্বপূর্ণ, সেইটা হচ্ছে দলের সিদ্ধান্ত নেওয়ার জায়গা থেকে না। কিন্তু আপনাকে এবং ব্যারিস্টার অসীম ভাইকে আমি অনেকদিন ধরে চিনি, যে আপনাদের মতামত আমার কাছে এবং আমাদের দর্শকদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য আজকে আমরা অনুষ্ঠানের সময়সূচি একটু পরিবর্তন করে হলেও আপনাদের কাছ থেকে একটু মন্তব্য শুনতে চাচ্ছি। আপনি কি মনে করেন যে এনসিপির এই রাজনৈতিক কার্যক্রমটা সঠিক ছিল কিনা? মানে মার্চ টু গোপালগঞ্জ, তাদের ওখানে যাওয়া, আওয়ামী লীগ কি করছে সেটা নিয়ে আমি আসলে প্রশ্ন তুলতে চাই না। এই সঠিক কিংবা ব্যাঠিক এটা নির্ধারণ করার দায়িত্ব তো আমি একজন দলের কর্মী হিসাবে বা একজন সাধারণ নাগরিক হিসেবে আমার হওয়ার কথা না। এটা দুটো জায়গা, একটা হচ্ছে প্রশাসন আর একটা হচ্ছে সাধারণ মানুষ, যাদের কাছে তারা তাদের কর্মসূচি প্লেস করছেন, তারা ঠিক করবেন যে তারা ঠিক করছেন না ব্যাঠিক করছেন। দুটো জায়গা, একটা প্রশাসন আর একটা হচ্ছে সাধারণ জনগণ। মাসুদ ভাই, আমি একটু অসীমের কাছে যাই, অসীমের কাছ থেকে গিয়ে আবার আমি ফিরে আসবো। আমি প্রশ্নটা একটু আপনার কাছে রিস্ট্রাকচার করি। যেমন ধরেন, একটি রাজনৈতিক দল হিসাবে এনসিপি বাংলাদেশের 63টা জেলায় যাবে, 64 নম্বর জেলায় যাবে না, বা কোনো কারণে গোপালগঞ্জে না গিয়া তাদের ফরিদপুর চলে যেতে হবে বা যশোর যেতে হবে, সেটাতে আমি বিশ্বাস করি না। আমি মনে করি রাজনৈতিক দল হিসেবে তাদের সেখানে যাওয়ার অধিকারও আছে, মানে তারা এটা করতেই পারে। আমি শুধু জানতে চাই, জনাব শফিকুল ইসলাম মাসুদ ব্যাপারটাকে ঠিক মনে করেন কিনা? তারা যেভাবে রাজনৈতিক কর্মসূচিটা নিয়েছে, নামটা যেভাবে নিয়েছে, সেই পুরো প্রক্রিয়াটাকে সমর্থন করেন কিনা? কেন আমি প্রশ্ন করতেছি সেটার একটা কারণ আছে মাসুদ ভাই। আপনার কাছে কি মনে হয় এনসিপির এখানে যাওয়া করা? আচ্ছা, মানে আমরা কি দেশটাকে এরকম ভাগ করছি যে মরহুম প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান ওনার মাজার যেখানে আছে এর আশপাশে কিছু এলাকা বা এই যে ওয়ার্ড আছে, এখানে অন্য কোনো দল প্রোগ্রাম করতে হলে তাদের অসম্ভব ম্যাচুরিটি নিয়ে তারপরে এলাকায় প্রোগ্রাম করতে হবে, অথবা জনাব তারেক রহমান সাহেবের এলাকা বগুড়া, সেখানে কাউকে প্রোগ্রাম করতে হলে কি অসম্ভব ম্যাচুরিটি নিয়ে তারপরে খুব প্ল্যান প্রোগ্রাম করে ধীর স্থির ভাবে প্রোগ্রাম করা কি খুব আমরা যৌক্তিক মনে করছি? বা ফেনীতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তার এলাকায় কেউ প্রোগ্রাম করতে চাইলে আমরা কি মনে করি যে ওখানে খুব প্ল্যান প্রোগ্রাম করে ম্যাচুরিটি সহ করতে পারলে ভালো হয়? মাসুদ ভাই, আমি একটু বলি
যে আপনি যেটা প্রশ্নটা তুলছেন সেই প্রশ্ন কিন্তু আমারও, কিন্তু কেউ কেউ আমাদের এটা বলেন। গোপালগঞ্জকে আমরা বারবার বলছি, গোপালগঞ্জ তো দেশের বিচ্ছিন্ন কোনো জায়গা নাই, এটা কেউ কেউ বলতেছে যে ভারতীয় আধিপত্যবাদ বা স্পেশাল কারো এলাকা কোনো বলে, জায়গা নাই। স্পেশাল এলাকা বলে এলাকা থাকে, যেমন পার্বত্য চট্টগ্রাম, এই জায়গাটা এবং আদিবাসী তাদের একটা টেনশন রয়েছে। ফেনীতে গিয়ে না, আসলে না, না, আপনি না, বেগম সেটা- জিয়ারে নিয়ে সেটা- কিছু সেটা- বললে, সেটা- বগুড়ায় তারেক রহমানকে কিছু বললে। সেটা হচ্ছে জিওগ্রাফিক্যাল একটা ব্যাপার, এটা জি। তো জিওগ্রাফিক্যাল কোনো ব্যাপার না, এটা পলিটিক্যালও কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াই কিন্তু একবার খুব স্পষ্ট করে বলেছিলেন যে গোপালগঞ্জের এই সমস্ত লোকেরা যদি করে তো এটা নামই পাল্টে দেবে। তো উনি এটা কতটা বিরক্ত, বিব্রত এবং কতটা তাদের প্রতি ক্ষুব্ধ হলে এই কথাটা বলতে পারেন। সুতরাং বিএনপির তো, আমার তো মনে হয় যে বিএনপির এটাকে বা জামাতের এটাকে অ্যাপ্রিসিয়েট করা দরকার যে এরকম একটা জায়গায়, এটা আমি আমার জায়গা থেকে বলছি, যে এরকম একটা জায়গায় তারা কোনো কর্মসূচি নিচ্ছে তো হুটহাট করে না যে স্টার্ট করছে এটা দিয়ে, অথবা এটা না করে তারা অন্য আর কোথাও যাবেন না, ব্যাপারটা তো এরকম না। খুব সিম্পলি তারা কর্মসূচি নিয়েছে এবং লাগাতার কর্মসূচির অংশের মধ্যে এটা পড়েছে। আমার পটুয়াখালীতে গিয়েছে, আমি শুনেছি তারা বরগুনাতে গিয়েছে, তার ধারাবাহিকতার মধ্যে এটা পড়েছে। তো সেই জায়গাটা 16 তারিখ পড়েছে, তো 18 তারিখ পড়েছে, তো এই জায়গাটা 16 তারিখ পড়েছে। সুতরাং এটার মধ্যে আমার তো মনে হয় যে তারা তাদের মতো করে প্ল্যান করেছে। এনসিপি রাজনৈতিক কর্মসূচিটা ঠিকই আছে। তো সেই ক্ষেত্রে আমাদের প্রশ্ন, যে এই রাজনৈতিক দলটার জন্ম 6 মাসেরও কম সময়, ফেব্রুয়ারি থেকে যদি আমরা আগস্ট জুলাই ধরি, 5 মাসের চেয়ে একটু বেশি, কম বেশি সময়, তো ওদের যে কাজটা করাটাকে আপনি রাজনৈতিকভাবে ঠিক মনে করছেন, জামায়াতে ইসলামী এই কাজটা কেন করে নাই? মানে জামায়াতে ইসলামী কিন্তু গোপালগঞ্জকে নিয়ে কোনো প্রোগ্রাম দেখানো, গোপালগঞ্জের মানুষকে বোঝানো, গোপালগঞ্জে গিয়ে বড় ধরনের কোনো কর্মসূচি করা, কেন্দ্রীয় নেতারা গোপালগঞ্জে গিয়ে বক্তৃতা দেওয়া, সেগুলি আমরা খুব বেশি দেখি নাই। এর কারণটা কি? বা কোনো একটা কর্মসূচি, আমি মানে গোপালগঞ্জ মার্চ কর্মসূচি নিতে বলতেছি না, মানে কোনো না কোনো কর্মসূচি তো নিতে পারতো, এটা কেন নেয় নাই? গোপালগঞ্জে অনেক বড় কর্মসূচি আমাদের হয়েছে, আপনি ভিডিওতে নিশ্চয়ই হয়তো দেখার সুযোগ পেয়েছেন কিনা আমি জানি না। সেখানে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ গিয়েছেন এবং সেখানে বড় সমাবেশ হয়েছে, শোভাযাত্রা হয়েছে, শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি। এবং আমি ছাত্র শিবিরে যখন কেন্দ্রীয় সভাপতি 2006-07, আমি নিজে সেখানে গিয়ে ছাত্রদের সম্মেলন করেছি। এই 5 আগস্টের পরে, হ্যাঁ 5 আগস্টের পরেই আমাদের সমাবেশ হয়েছে, কেন্দ্রীয় নেতারা গিয়েছেন এবং সেখানে অনেক বড় মোটরসাইকেল শোভাযাত্রা হয়েছে, যেখানে কয়েক হাজার জনগণ অংশগ্রহণ করেছে এবং শান্তিপূর্ণভাবেই কিন্তু সেই প্রোগ্রামটা শেষ হয়েছে। ফ্যান্টাস্টিক। ওই প্রোগ্রামের মধ্যে কি আপনাদের কোনো ধরনের আক্রমণের মুখে বা প্রতি আক্রমণের মুখে আপনাদের পড়তে হয়েছে, বা আপনারা কি কোনো ধরনের, যে গোপালগঞ্জের মানুষের নাম দিয়ে হোক, কোন একটা দলের নাম দিয়ে হোক, সেটাতে কি আপনারা পড়েছেন? না, আমি তো বললাম যে আমাদের শান্তিপূর্ণভাবে আমাদের প্রোগ্রাম শেষ হয়েছে। এর একটা কারণ কি এই যে আপনারা আসলে সরাসরি কোনো একটি দলকে, পক্ষকে, ব্যক্তিকে, জীবিত বা মৃত কাউকে আক্রমণ করে কথা বলেন না, এইটা কি এর কারণ? কারণটা তো আমরা মনে করি যে এখানে আমাদের গণতান্ত্রিক একটা অধিকারের জায়গা নিয়ে আমরা কাজ করেছি, কথা বলেছি। এখন যারা আক্রমণ করেছে, এই আক্রমণের প্রেক্ষাপটটা তখন আওয়ামী লীগ বা ছাত্রলীগ বা যুবলীগের যারা আছে, তারা হয়তো সাহস করে নাই জামাত ইসলামের মতো, ইসলামী ছাত্র শিবিরের মতো একটা পার্টিকে তারা অ্যাটাক করবে এরকম একটা অবস্থায়। সেই জায়গাটা জামাত ইসলামী একটা সংগঠিত এবং একটা ম্যাচিউরড দল, এবং এনসিপি একটা অসংগঠিত এবং ম্যাচিউরড ব্যাপার বলছি না, ম্যাচিউরিটি। তবে এটা তো ঠিক যে জামাত ইসলামী 1941 সাল থেকে একটা রাজনৈতিক দল এবং আমাদের একেবারে ইউনিট পর্যন্ত একটা সংগঠন বিস্তৃত, এবং সেখানকার মানুষের সাথে আমাদের দীর্ঘ এই 50-60 বছর ধরে তাদের সাথে আমাদের ওঠা বসা, সেই মানুষদের সাথে আমাদের সম্পর্ক, তাদের সাথে আমাদের ইন্টারাকশনটা ঠিক আছে মাসুদ ভাই, তাহলে কি অসীম ভাই অন্য, এখন ওই যেটা আপনি বলছেন যে 6 মাসের ইন্টারাকশনটা তো একরকম হবে না, তো একরকম হবে না বললে কি আজকে নতুন করে কেউ কোনো একটা কথা বলতে চাইলে তাকে অ্যাটাক করা হবে? এক্স্যাক্টলি, অ্যাটাক করাটা মানে ওই পক্ষের কথাই আসছে না, কিন্তু তাহলে কি আমরা অসীম ভাইয়ের বক্তব্যেরই সমর্থন জানাচ্ছি না? অসীম ভাই বলতেছিলেন যে এটা করাও যাইতো ধীরে ধীরে, এটা সমর্থন, এটা না, এটা সমর্থন বা অসমর্থনের ব্যাপার না। যে আমার ম্যাচিউরিটি নাই, আমি আজকে 6 মাস হয়েছে বা আমার 40 বছর হয় নাই, তাহলে কি আমি কোন একটা এলাকায় গিয়ে আমি আমার কথা বলতে পারবো না? এটা তো হইতে পারে না মাসুদ ভাই, এটা যথার্থ নয়, এটা যথার্থ নয়। মাসুদ ভাই, ঘটনাটা তো আসলে এখন ঘটে গেছে। আমরা যদি একটু নিরপেক্ষভাবে আপনার বিশ্লেষণ আশা করি, যে আপনি গিয়ে এখানে সভা করতেছেন, বিএনপিও অনেকগুলি সভা করেছে বলে অসীম ভাই বললো, আপনাদের শান্তিপূর্ণভাবে, আপনিই বললেন শান্তিপূর্ণভাবে এটা হয়েছে, এরকম কোনো কিছুই হয় নাই। এটা একটা কারণ হতে পারে জামাত
জামাত ইসলামী একটা সংগঠিত দল, 1941 সাল থেকে সেখানে আসছে, এবং তাদের বক্তব্যের মধ্যেও কাউকে আক্রমণ করে কোনো কথা, মানে জামাত ইসলামী অবশ্যই এরকম কথা বলেও না, ছিলও না। তো যদিও জামাত ইসলামী এবং বিএনপি আওয়ামী লীগের শাসনামলে সবচেয়ে মজলুম দল, মানে মজলুম শব্দের অর্থ তো আমরা দর্শকরা যেভাবে বুঝি সেই হিসাবেও সবচেয়ে মজলুম দল বিএনপি, জামাত ইসলামী নির্যাতিত, হ্যাঁ সবচেয়ে নির্যাতিত দল। তো সেই ক্ষেত্রে আপনাদের উপর কোনো কিছু কিন্তু কোনো অ্যাটেম্প নেওয়া হয় নাই, কোনো আক্রমণ করা হয় নাই, গোপালগঞ্জকে তখন আলাদা জেলা মনে করা হয় নাই। এনসিপির ক্ষেত্রে যেটা করা হয়েছে, আপনি কি আর 1 মিনিট বলবেন যে এইটা আপনি আসলে কি কারণ দেখেন, মানে ওরা কেন করলো সেটা বাদ দিয়া এনসিপির ক্ষেত্রে আক্রমণটা করতে ওরা কেন সাহস করলো সেটা যদি আমাদেরকে একটু বলেন। এখানে তিনটা ছোট পয়েন্ট বলি। একটা হচ্ছে যে জুলাই আগস্টের ভূমিকায়, এই জুলাই যোদ্ধা হিসাবে তাদের একটা অগ্রণী ভূমিকা আছে, সেটা আওয়ামী লীগের গাত্রদাহ বা তাদের একটা প্রতিশোধ পরায়ণতার কারণ হতে পারে। নাম্বার 2 হচ্ছে যে এই নির্বাচন বিলম্বিত করা অথবা নির্বাচনকে তাড়াহুড়ো করা, দুটো কারণেই কিন্তু পাবলিক পারসেপশনের মধ্যে আছে। যে আমরা কেউ মনে করছি যে কেউ নির্বাচন বিলম্বিত করতে চায়, আবার কেউ কিন্তু এটাও মনে করছে যে সরকারকে, পরিস্থিতিকে অস্থিতিশীল করে দ্রুত নির্বাচনটা আদায় করার একটা প্রক্রিয়াও কেউ করতে পারেন কিনা। নাম্বার 3 হচ্ছে প্রশাসনের মধ্যে যারা আছেন তারা হয়তো এটাকে একটা সুযোগ হিসাবে গ্রহণ করেছেন। এই সুযোগটা বিএনপির ক্ষেত্রে তারা প্রয়োজন মনে করেন নাই, এই সুযোগটা জামাতের ক্ষেত্রে প্রয়োজন মনে করেন নাই, সেটা হয়তো এনসিপির ক্ষেত্রে মনে করতে পারেন। তো সেটা প্রোটেক্ট করার দায়িত্ব তো সরকারের নেওয়া উচিত ছিল। পুরান ঢাকায় বা মিডফোর্ডে যে নারকীয় পৈশাচিক ঘটনা ঘটেছে, যেটা আমাদের অনেককে স্তব্ধ করে দিচ্ছে, সেই ঘটনাটার ক্ষেত্রে আসলে কোনো চাঁদাবাজির প্রসঙ্গ ছিল না। আমরা এখন যদ্দূর যেটা আনফল করতেছে, এটা বিএনপির 2টা গ্রুপের মধ্যে বা 2টা জনের মধ্যে বা 2টা দলের মধ্যে, উপদলের মধ্যে একটা আভ্যন্তরীণ গণ্ডগোল ছিল। এইটাকে যে চাঁদাবাজি, বিএনপি এর জন্য দায়ী, তারেক রহমানের এগেনস্টে স্লোগান, বিএনপিকে সারা বাংলাদেশের কাছে ভিলেন করে তোলা, অনেকে বলে থাকেন যে পুরো ব্যাপারটা ঠিক হোক বেঠিক হোক, এই পুরো ব্যাপারটা পরিচালনা করেছেন জনাব শফিকুল ইসলাম মাসুদ, কারণ তার বুদ্ধি বেশি, তার সাংগঠনিক দক্ষতা বেশি, এবং তিনি এটা সবার আগে সামনে আনছেন। আপনি কি মনে করেন যে এটা ঠিক হয়েছে আসলে এই কাজটা এরকম করা, যে বিএনপি আপনাদের প্রতিপক্ষ সেটা ঠিক আছে, কিন্তু বিএনপিকে যে এরকম ভিলিফাই করা, এইটা ঠিক হয়েছে কিনা, মানে এটা? আচ্ছা দেখেন, যে মিডফোর্ডের এই ঘটনাটা তো আমরা সবাই বুঝি যে এটা একটা স্পর্শকতা, আপনি নিজেও বলেছেন যে এটা একটা বিভৎস ঘটনা। যদি আমি আপনার যুক্তির খাতিরেই যদি বলি যে এটা একটা দ্বন্দ্ব এবং 2 গ্রুপের, এবং সেটা বিএনপিরই 2 গ্রুপের হয়ে থাকে, সেটাও কি আমাদের কাছে গ্রহণযোগ্য কোনো ব্যাপার হবে? সেই জায়গাটা আমি বলছি যে তার সন্তান এখনো ভিডিও ক্লিপে পাওয়া যাচ্ছে, আমরা সেটা তো এখনো ভেরিফাই করতে পারি নাই, কিন্তু তার সন্তান, তার মেয়েও বলেছে, তার স্ত্রীও বলেছে, এইটাকে আসলে দেখানো হয়েছে যে বিএনপি একটা চাঁদাবাজ দল, একটা চাঁদাবাজের একটা গ্রুপ গিয়ে একজনের কাছে চাঁদা চায়, চাঁদা যদি না পায় তারপরে এটাকে পাথর ছুঁড়ে মারা হয়েছে। এবং আমাদের এনসিপি, জি ভাই বলেন। খালিদ, একটা কথা একটু বলি আপনাকে। আমার শুধুমাত্র ওই দিন বা 12ই জুলাই, এটা সম্ভবত 9 তারিখে ঘটনা ঘটেছে, এটা 12ই জুলাই মিডিয়াতে এসেছে, এবং ওই দিন আমার 2টো প্রোগ্রাম ছিল। একটা প্রোগ্রাম ছিল ডেমরাতে, সেখানে আমি এটা বলেছি যে আমি ওখানে পরিষ্কার বলেছি যে আমি কোন দলের বিরুদ্ধে বা কোনো ব্যক্তির বিরুদ্ধে কথা বলার জন্য এটা বলছি না। আমার ভিডিওটা এখনো পাবেন। কোন দল বা কোনো ব্যক্তির বিরুদ্ধে বলার জন্য বলছি না, আমি বলছি দেশের মানুষের মানবিক বিবেচনা নেওয়ার জন্য যে এরকম অমানবিক কোন হত্যাকাণ্ডের জন্য আমাদের এই বাংলাদেশ নতুন করে 2024-এর জুলাই আগস্টে, কিন্তু মাসুদ ভাই কারেক্ট মি ইফ আই এম রং, মাসুদ ভাই আমি কারেক্ট মি ইফ আই এম রং, আমি কিন্তু আপনার শো দেখি, আমি আপনার শো দেখি, তো সেই জন্য আমার আপনার কথা শুনে যেটা মনে হয়েছে যে এই অমানবিকতার জন্য দায়ী হচ্ছে বিএনপি, মানে বিএনপি। আবার বলছি, জি আবার বলি খালিদ ভাই, আবার 13 তারিখে যে আমরা প্রতিবাদ সমাবেশ করেছি, বিক্ষোভ সমাবেশ করেছি, সেখানেও আমি স্টার্ট করেছি, আমার পাশে আমার সভাপতি মানে আমার আমির নুর ইসলাম বুলবুল ভাই ছিলেন, যে আপনি তো আজকে কিছুটা লিবারেল করে শুরু করেছেন, ভালো হয়েছে যে পুরো আপনার এই ইনস্ট্রাকশনটাকে কেন্দ্র করে সবাই বক্তব্য দিয়েছে। আমার আমির আমাকে বলেছেন যে আমি শুরু করেছিলাম যে আজকের আমাদের এই সমাবেশটা কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয়, আমাদের এই সভা বা সমাবেশটা হচ্ছে এই অমানবিকতার বিরুদ্ধে, এই নৃশংসতার বিরুদ্ধে, এই বিভৎসতার বিরুদ্ধে। এটা যদি ভবিষ্যতে আর কেউ কারোর ব্যাপারে না করেন সেই ব্যাপারে আমি কিন্তু স্টার্টিংটা একদম, আমি তো প্রোগ্রাম পরিচালনার দায়িত্ব মহানগরের সেক্রেটারি হিসাবে, সেই জায়গায় কিন্তু স্টার্টিংটা করে আমি মেসেজ দিতে চেয়েছি যাতে এটা কেউ কোনো পরবর্তী যারা বক্তব্য দিবেন তারা যেন কোনো ব্যক্তি বা কোনো দলকে টার্গেট করে কথা বলে আমরা জিনিসটাকে যেন পলিটিসাইজ না করি। সুতরাং আমাকে যদি কেউ মনে করে
যে শফিকুল ইসলাম মাসুদ এটাকে Okay, হাইলাইটস ঠিক করেছে আছে। কোনো ব্যক্তি বা দলকে পরিষ্কার- টার্গেট করে, এটা দুর্ভাগ্যজনক। মাসুদ ভাই, আপনার কাছে কি মনে হয় এইটা কি হয়, মানে ফৌজদারি কার্যবিধি অনুসারে পুলিশ প্রশাসন ম্যাজিস্ট্রেট এদের কি স্পেসিফিক দায়িত্ব এই কারণে দেওয়া হয় যে ওই মুহূর্তের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা যেরকমই হোক তারা সিদ্ধান্ত নেবে, তারা এটার মধ্যে এটা করবে? এইটার ক্ষেত্রে তিনজন এখানে বৈশা অনেকগুলি স্ক্রিন দিয়ে তিনজন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা সহ এটা দেখতেছেন, এটা যদি লত পয়েন্ট আপনি কোশ্চেন করেন কোর্টে, তাহলে এটার অবস্থাটা কি হবে? আপনি কোনোভাবে এটা জাস্টিফাই করতে পারবেন? মাসুদ ভাই, আপনি যদি একটু আমাদেরকে আলো দেখাইতেন। আলো হচ্ছে এখানে যে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, যেখানে আমি দেখতে পাচ্ছি যে আমার মাঠে যারা ক্রিমিনালস তারা আগ্নেয়াস্ত্র ব্যবহার করছে এবং সেটা একদম সাধারণ নাগরিকের উপরে তারা প্রয়োগ করছে। খুব স্বাভাবিক যে মানে আইনের তো আইন কিসের জন্য? আইন তো জনগণের জন্য, মানুষের জন্য তো আইন। আইনের জন্য তো মানুষ না, এই কথাটা তো আইনে বলা আছে বা আইনের একটা আমরা এসে বলে থাকি আর কি। তো যখন আমার নাগরিক বাঁচবে না, নাগরিক নিরাপদ থাকবে না, তখন আমার এই রুলস মানতে গিয়ে আমি ওই একটা উদাহরণ মাঝে মধ্যে বলি যে মানে প্রেসিডেন্ট যাবে হরিণ শিকারে, তো উজিরকে বলা আছে যে তোমার এই কাজগুলো করতে হবে আর কি। তো তার মধ্যে যে সে ঘোড়ার পিঠে উঠলে রেকাবে পা ঢুকে গেলে ওটা পাটাও বের করে দিতে হবে, এটা তার লিস্টে ছিল না। তো যখন পা ঢুকে গেছে সে খুব চিৎকার করতেছে, উজিরকে বলতেছে এটা খুলে দাও খুলে দাও। সে বলছে যে স্যার ঠিক আছে, আমি একটু লিস্টটা দেখে আসি যে আপনি যে কাজ দিয়েছিলেন তার মধ্যে আপনার রেকাবে পা ঢুকে গেলে ওটা বের করার দায়িত্ব আমার আছে কিনা। তো আপনি বলেন এই উজিরের কোনো দরকার আছে এই প্রেসিডেন্টের বা এই রাজার? দরকার নাই। তো আপনি যখন বাঁচবেন না বা আমার নাগরিক যখন হুমকির মুখে পড়ে, তখন সকল আইনের ঊর্ধ্বে গিয়ে তো এটা দায়িত্ব হয়ে যায়, তখন ওখানে যারা ফোর্স থাকেন তারা নাগরিককে বাঁচাবার প্রশ্নে যা করা দরকার সেটা তারা করবেন। ওখানে তো উচ্চপদস্থ একটা আছে, কমিটি থাকে, তাদের তো একটা ক্যাডার সিস্টেম তাদের তো আছে, যে অমুকে হলে অমুক, তারপরে হলো অমুক, এই ডিসিশনটা তিনি নিতে পারবেন, এসপি নিতে পারবেন, ডিসি বলতে পারবেন। এটার জন্য তো ঢাকা পর্যন্ত এটা জরুরি না। তারা দেয়ালে মানে দেয়ালে তারা মনিটর করতেছেন, মানে একটা জায়গায় তো এবং সেখানে কে আছেন? আসিফ নজরুল, ডক্টর আসিফ নজরুল কি এইটা জানেন না যে তিনি এটা করতে পারেন না? করলেও এটা প্রকাশ্যে করতে পারেন না এবং বৈশা এখানে একটা মানে সিস্টেম করে এটা করতে পারেন না। এটা তো ওনার একটু আইন কানুন তো ওনার জানা থাকতে পারার কথা। আছেন কে? স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি এটা জানেন না। আমি মানলাম অসীম ভাইয়ের কথা শুনা যে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এগুলি বোঝেন না, ওরা দুজন তো বোঝেন। এটা কিরকম? আচ্ছা যাই হোক, মাসুদ ভাই এটা নিয়ে আর কথা বলতে চাই না। আপনি তখন কবেন যে উপদেষ্টাদের পারলে জিগায়ও, ওদেরকে কেন জিগা, উপদেষ্টাদের জিগামো যদি পারি। আমার কাছে মনে হয় যে সবকিছুর পিছনে এই যে সবাই যদি জিজ্ঞেস করতে পারতাম তাহলে ভালো হইতো। আপনাদের জিজ্ঞেস করি, আপনাদের এই জিজ্ঞাসা আমি আপনি না করলে জনগণ জিজ্ঞেস করবে না। মুশকিল কি মাসুদ ভাই জানেন? ধরেন আমি জিজ্ঞেস করতেছি, আমাকে হঠাৎ করে এনসিপির বিপক্ষে আওয়ামী লীগের দালাল, চর, সালমান এফ রহমানের কেশিয়ার ইত্যাদি 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 বানায় ফেলবে, মানে কথাই তো কওয়া যায় না এখন। যাই হোক, হাওয়েভার কন, আপনারা আরো বেশি করে বলেন।